শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। আজ শুনবেন সপ্তম পর্ব। আবহ, শব্দগ্রহণ ও পাঠ অরুময় চক্রবর্তী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। বৈশাখ মাসের দিন, প্রায় দুপুরবেলা, সর্বজয়া বাটনা বাটিতে বাটিতে ডান হাতের কাছে রক্ষিত একটা ফুলের সাজিতে, অনেকদিন হইতে ফুলের সহিত ইহার কোনো সম্পর্ক নাই, মশলা রাখিবার পাত্র হিসেবে ব্যবহৃত হয়, মশলা খুঁজিতে গিয়া বলিল, আবার জিরে মরিচের পুরলিটা কোথায় নিয়ে পালালি? বড্ড জ্বালাতন করছিস অপু, রাঁধতে দিবি না? তারপর একটু পরেই বলো, এখন মা খিদে পেয়েছে। অপুর দেখা নাই। দিয়ে যা বাপ আমার, লক্ষ্মী আমার, কেন জ্বালাতন করছিস বল দেখি, দেখছিস বেলা হয়ে যাচ্ছে। অপু রান্নাঘরের ভিতর হইতে দুয়ারের পাশ দিয়া ঈষৎ উঁকি মারিল। মায়ের চোখ সেদিকে পড়িতেই তাহার দুষ্টুমির হাসি ভরা টুকটুকে মুখখানা শামুকের খোলার মধ্যে ঢুকিয়া পড়িবার মতো তৎক্ষণাৎ আবার দুয়ারের আড়ালে অদৃশ্য হইয়া গেল। সর্বজয়া বলিল, দেখো দেখি কাণ্ড, কেন বাপু দিক করিস দুপুরবেলা, দিয়ে যা। অপু পুনরায় হাসি মুখে ঈষৎ উঁকি মারিল। ওই আমি দেখতে পেয়েছি, আর লুকোতে হবে না, দিয়ে যা। আমাদের হাসি হাসিয়া সে আবার দুয়ারের আড়ালে মুখ লুকাইল। সর্বজয়া ছেলেকে ভালো রূপেই চিনিত। যখন অপু ছোট্ট খোকা 1.5 বছরেরটি, তখন দেখিতে সে এখনকার চেয়ে টুকটুকে ফর্সা ছিল। সর্বজয়ার মনে আছে, সে তাহার ডাগর চোখ দুটিতে বেশ করিয়া কাজল পরাইয়া কপালের মাঝখানে একটা টিপ পরাইয়া দিত, ও তাহার মাথায় একটা নীল রঙের কম দামের ঘণ্টিওয়ালা পশমের টুপি পরাইয়া কোলে করিয়া সন্ধ্যার পূর্বে বাহিরের রকে দাঁড়াইয়া ঘুম পাড়াইবার উদ্দেশ্যে সুর টানিয়া টানিয়া বলিত, আইরে পাখি লেজ্জোলা আমার খোকনকে নিয়ে আছে তোলা। খোকা ট্যাঁপা ট্যাঁপা ফুলো ফুলো গালে মায়ের মুখের দিকে হাঁ করিয়া চাহিয়া থাকিত। পরে হঠাৎ কি মনে করিয়া সম্পূর্ণ দন্তহীন মাড়ি বাহির করিয়া আহ্লাদে আটখানা হইয়া মল পরা অসম্ভব রূপ ছোট্ট পায়ে মাকে আঁকড়াইয়া ধরিয়া মায়ের পিঠের দিকে মুখ লুকাইত। সর্বজয়া হাসি মুখে বলিত, ওমা, খোকা আবার কোথায় লুকোলো? তাই তো, দেখতে তো পাচ্ছি নে, ও খোকা। পরে সে ঘাড়ের দিকে মুখ ফিরাইতেই শিশু আবার হাসিয়া মুখ সামনের দিকে ফিরাইত এবং নির্বোধের মতো হাসিয়া মায়ের কাঁধে মুখ লুকাইত। যতই সর্বজয়া বলিত, ওমা কই আমার খোকা, কই আবার কোথায় গেল কই দেখি, ততই শিশুর খেলা চলিত। বারবার সামনে পিছনে ফিরিয়া সর্বজয়ার ঘাড়ে ব্যথা হইলেও শিশুর খেলা শেষ হইত না। সে তখন একেবারে আনকোড়ার টাটকা নতুন সংসারে আসিয়াছে। জগতের অফুরন্ত আনন্দ ভাণ্ডারের এক অনুর সন্ধান পাইয়া তাহার অবোধ মন তখন সেইটাকে লইয়াই লোভীর মতো বারবার আস্বাদ করিয়াও স্বাদ মিটাইতে পারিতেছে না। তখন তাহাকে থামায় এমন সাধ্য তাহার মায়ের কোথায়? খানিকক্ষণ এরূপ করিতে করিতে তাহার ক্ষুদ্র শরীরে শক্তির ভাণ্ডার ফুরাইয়া আসিত। সে হঠাৎ যেন অন্যমনস্ক হইয়া হাই তুলিতে থাকিত। সর্বজয়া ছোট্ট হাঁটির সামনে তুড়ি দিয়া বলিত, ষাট ষাট, ওই দেখো দেয়ালা করে করে এইবারে আমার বাছার ঘুম আসছে। পরে সে মুগ্ধ নয়নী শিশুপুত্রের টিপ কাজল পরা কচি মুখের দিকে চাহিয়া বলিত, কত রঙ্গই জানি শোনপো আমার, তবুও তো এই শেরের 1.5 বছরের। হঠাৎ সে আকুল চুম্বনে খোকার রাঙা গাল দুটি ভরাইয়া ফেলিত, কিন্তু মায়ের এই গাঢ় আদরের প্রতি সম্পূর্ণ ঔদাসীন্য প্রদর্শন করিয়াই শিশুর নিদ্রাতুর আঁখিপাত ঢলিয়া আসিত। সর্বজয়া খোকার মাথাটা আস্তে আস্তে নিজের কাঁধে রাখিয়া বলিত, ওমা, সন্ধেবেলা দেখো ঘুমিয়ে পড়ল, এই ভাবছি সন্ধেটা উতরুলে দুধ খাইয়ে ঘুম পাড়াবো, দেখো কাণ্ড। সর্বজয়া জানিত ছেলে 8 বছরের হইলে কি হবে, সেই ছেলেবেলাকার মতো মায়ের সহিত লুকোচুরি খেলিবার স্বাদ তাহার এখনও মিটে নাই। এমন সব স্থানে সে লুকায় যেখান হইতে অন্ধও তাহাকে বাহির করিতে পারে। কিন্তু সর্বজয়া দেখিয়াও দেখে না, এক জায়গায় বসিয়াই এদিক ওদিক চায়, বলে, তাই তো, কোথায় গেল, দেখতে তো পাচ্ছি না। অপু ভাবে মাকে কেমন ঠকাইতে পারা যায়, মায়ের সহিতে খেলা করিয়া মজা আছে। সর্বজয়া জানে যে
খেলায় যোগ দিবার ভান করিলে এইরূপ সারাদিন চলিতে পারে। কাজী সে ধমক দিয়া কহিল, তাহলে কিন্তু থাকলো পড়ে রান্না বান্না। অপু, তুমি ওই রকম করো, খেতে চাইলে তখন দেখবে মজাটা। অপু হাসিতে হাসিতে গুপ্ত স্থান হইতে বাহির হইয়া মশলার পুঁটুলি মায়ের সামনে রাখিয়া দিল। তার মা বলিল, যা একটু খেলা করকে যা বাইরে, দেখবে যা দেখি তোর দিদি কোথায় আছে, কাপতলায় দাঁড়িয়ে একটু হাঁক দিয়ে দেখ দেখি, তার আজ নাইবার দিন, অতচ্ছাড়া মেয়ের নাগাল পাওয়ার জো আছে, যা তো লক্ষ্মী ছেলে। কিন্তু এখানে মাতৃ আদেশ পালন করিয়া সুপুত্র হইবার কোনো চেষ্টা তাহার দেখা গেল না। সে বাটনা বাটার অত মায়ের পিছনে গিয়া কি করিতে লাগিল। সর্বজয়া পিছন ফিরিয়া দেখিল, অপু বড়ি দেওয়ার জন্য চালের বাতায় রক্ষিত একটা পুরনো চট আনিয়া মুড়ি দিয়া মেঝেতে হামাগুড়ি দিয়া বসিয়া আছে। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো এইবার, ও লক্ষ্মী ছাড়া, ওতে যে 7 রাজ্যের ধুলো, ফেল ফেল, সাপ মাকড় আছে কিনা আছে ওর মধ্যে, আজ কতদিন থেকে তোলা রয়েছে। পূর্বাপেক্ষা গম্ভীর সুরে অপু বলিল, না বললে যদি কথা শোনো, বাবা আমার শোনা, আমার ওখানে ফেল, আমার বাটনার হাত, দুষ্টুমি করো না। ছি। থলে মোড়া মূর্তিটা হামাগুড়ি দিয়া এবার 2 কদম আগাই আসিল। সর্বজয়া বলল, ছুমি ছুমি ছো না মানিক, আমার ভয়ে একেবারে কাঠ হয়ে গেছি, বাড়ি ভয় হয়েছে আমার। অপু হি হি করিয়া হাসিয়া থলেখানা খুলিয়া একপাশে রাখিয়া উঠিয়া দাঁড়াইল। তার মাথার চুল, মুখ, চোখের ভুরু, কান ধুলায় ভরিয়া গিয়াছে। মুখ কাঁচুমাচু করিয়া সে সামনের ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত কিচকিচ করিতেছে। উমা, আমার কি হবে? হ্যাঁ রে হতভাগা, ধুলো মেখেছে, একেবারে ভূত হয়েছিস। ওই পুরনো থলেটার ধুলো, একেবারে পাগল। ধূলি ধূসরিত অবোধ পুত্রের প্রতি করুণা ও মমতায় সর্বজয়ার বুক ভরিয়া আসিল। কিন্তু অপুর পরনে বাসি কাপড়, নাহিয়া ধুইয়া ছোঁয়া চলে না বলিয়া বলিল, ওই গামছা কানা নে, ওই দিয়ে ধুলোখানা আগে ঝেড়ে ফেল, ছেলে যেন কি একটা। খানিকটা পরে ছেলেকে রান্নাঘরে পাহারার জন্য বসাইয়া সে জল আনিতে বাহির হইয়া যাইতেছে, দেখে দরজা দিয়া দুর্গা বাড়ি ঢুকিতেছে। মুখ রৌদ্রে রাঙা, মাথার চুল উস্কো খুস্কো, অথচ ধুলো মাখা পায়ে আলতা পরা। একেবারে মায়ের সামনে পড়াতে আঁচলে বাঁধা আম দেখাইয়া ঢোক গিলিয়া কহিল, এই পুণ্যি পুকুরের জন্যে ছোলার গাছ আনতে গেলাম রাজিদের বাড়ি, আম পেড়ে এনেছে, বাঘ হচ্ছে, তাই রাজির পিসিমা দিলে। আহা, মেয়ের দশা দেখো, গায়ে খড়ি উঠছে, মাথার চুল দেখলে গায়ে জ্বর আসে, পুণ্যি পুকুরের জন্য ভেবে তো তোমার রাত্রে ঘুম নেই। পরে মেয়ের পায়ের দিকে চাহিয়া কহিল, ফের বুঝি লক্ষ্মীর চুবড়ি থেকে আলতা বের করে পড়া হয়েছে। দুর্গা আঁচল দিয়া মুখ মুছিয়া উস্কো খুস্কো চুল কপাল হইতে সরাইয়া বলিল, লক্ষ্মীর চুবড়ির আলতা বই কি, আমি সেদিন হাটে বাবাকে দিয়ে আলতা আনালাম 1 পয়সার, তার দরুন 2 পাতা আলতা আমার পুতুলের বাক্সে ছিল না বুঝি। হরিহর কৌলকে হাতে রান্নাঘরের দাওয়ায় আগুন লইতে আসিল। সর্বজয়া বলিল, ঘন্টায় ঘন্টায় তামাকে আগুন দি কোথা থেকে? সুঁদুরি কাঠের বন্দোবস্ত করে রেখেছো কিনা একেবারে? বাঁশের চেলার আগুন কতক্ষণ থাকে যে আবার ঘড়ি ঘড়ি তামাক খাওয়ার আগুন জোগাবো? পরে আগুন তুলিবার জন্য রক্ষিত একটি ভাঙা পিতলের হাতাতে খানিকটা আগুন উঠাইয়া বিরক্ত মুখে সামনে ধরিল। পরে সুর নরম করিয়া বলিল, কি হলো? একরকম ছিল তো সবই ঠিক, বাড়ি শুদ্ধ সবাই মন্তর নেবার কথাই হয়েছিল, কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে। মহেশ বিশ্বাসের শ্বশুরবাড়ির বিষয় আসলে নিয়ে কী গোলমাল বেঁধেছে। বিশ্বাস মশাই গিয়েছে সেখানে চলে, সেই আসল মালিক কিনা, তাই আবার একটু পিছিয়ে গেল। আবার এদিকেও তো অকাল পড়ছে আষাঢ় মাস থেকে। আর সেই যে বাসের জায়গা দেবে, বাস করাবে বলছিল, তার কি হলো? এই নিয়ে একটু মুশকিল বেঁধে গেল কি না। ধরো যদি মন্তর নেওয়া পিছিয়ে যায়, তবে ও কথা আর কী করে ওঠাই? সর্বজয়া খুব আশায় আশায় ছিল। সংবাদ শুনে আশাভঙ্গ হইয়া পড়িল। বলিল, তা ওখানে না হয় অন্য কোনো জায়গায় দেখো না, বিদেশে মান আছে, এখানে কেউ পৌঁছে। এই দেখো, আম কাঁঠালের সময় একটা আম কাঁঠাল ঘরে নেই। মেয়েটা কাদের বাড়ি থেকে আজ 2 আধ পচা আম নিয়ে এলো। পরে সে উদ্দেশ্যে বাড়ির পশ্চিম দিকে মুখ ফিরাইয়া বলিল, ওই ঘরের দূর থেকে ঝুড়ি ঝুড়ি আম পেড়ে নিয়ে যায়। বাচ্চারা আমার চেয়ে চেয়ে দেখে, এ কি কম কষ্ট? বাগানির কথার উল্লেখে হরিহর বলিল, ও কি কম ধরিবাজ নাকি? বছরে 25 টাকা খাজনা ফেলে ঝেলে হতো, তাই কিনা লিখে দিলে 5 টাকায়।
আমি গিয়ে এত করে বললাম, কাকা আমার ছেলেটা মেয়েটা আছে, ওই বাগানে আমজাম কুড়িয়ে মানুষ হচ্ছে, আমার তো আর কোথাও কিছু নেই। আর ধরুন আমাদের জ্ঞাতির বাগান, আপনার তো ঈশ্বর ইচ্ছে কোনো অভাব নেই, দুটো অত বড় বাগান রয়েছে, আমজাম নারকেল সুপারি, আপনার অভাব কি? বাগানখানা গিয়ে ছেড়ে দিন তো যান। তা বললে কি জানো, বলে নীলমণি দাদা বেঁচে থাকতে ওর কাছে নাকি 300 টাকা ধার করেছিল, তাই অমনি করে শোধ করে দিলে। শোনো কথা, নীলমণি দাদার বড্ড অভাব ছিল কিনা, তাই 300 টাকার জন্য গিয়েছে ভুবন মুখুজ্জির কাছে হাত পাততে। ওদিকে ভালো মানুষ পেয়ে মাথায় হাত বলে নিলে আর কি। ভালো মানুষ তো কত, সেও নাকি বলেছে জ্ঞাতি 70, পর হাতে বাগান থাকলে তো আর কিছু পাওয়া যাবে না, ফল পাকুড় এমনি খাবে, তার চেয়ে কিছু কম জমাতেও যদি বন্দোবস্ত হয়, খাজনাটা তো পাওয়া যাবে। হরিহর বলিল, খাজনা কি আর আমি দিতাম না, বাগান জমা দেবে তাই কি আমায় জানতে দিলে? বৌদিদিকে লুচি মোহনভোগ খাইয়ে হাত করে চুপি চুপি লিখিয়ে নিলে। বিকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল, তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। উপদের বাড়ির সামনে বাঁশ ছাড়ের বাঁশগুলো পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়িতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা বাঁশপাতা কাঁঠাল পাতা খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল। অপু দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগির ছোট, তুই বরং সিঁদুর কৌটো তলায় যা, আমি যাই সোনামুখী তলায়, দৌড়ো দৌড়ো। ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে, বড় বড় গাছের ডাল ঝড়ে বাঁকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে, গাছে গাছে শোঁ শোঁ বোঁ বোঁ শব্দে বাতাস বাঁধিতেছে। বাগানে শুকনো ঢাক গোটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে। শুকনো বাঁশপাতা ছুঁচলো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে। কুকসীমা গাছের শোঁয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে, বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছিয়ায় অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল। এই যে দিদি, ওই একটা পড়লো রে দিদি, ওই ওই আর একটা রে দিদি। চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না, যদি বা শোনা যায় ঠিক কোন জায়গা বরাবর শব্দটা হইল তাহা ধরিতে পারা যায় না। দুর্গা 8-9টা আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণের ছুটোছুটিতে মোটে পাইল 2টা, তাহাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল, এই দেখ দিদি কত বড়, দেখ ওই একটা পড়লো, ওই ওদিকে। এমন সময় ওই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। শুধু চেঁচাইয়া বললে, ও ভাই দুগ্গা দিয়ার অপু আম কুড়োচ্ছে। দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল। শুধু বলিল, আমাদের বাগানে কেন এসেছো আম কুড়োতে? সেদিন মা বারণ করে দিয়েছে না, দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখী কতগুলো আম কুড়িয়েছে দেখেছিস টুনু? যাও আমাদের বাগান থেকে দুগ্গা দি, মাকে গিয়ে নইলে বলে দেবো। রানু বলিল, কেন তাড়িয়ে দিচ্ছিস তুই শুধু? ওরাও কুড়ুক আমরাও কুড়ুই, কুড়োবে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নেবে, আমাদের বাগানে কেন আসবে ও? না যাও দুগ্গা দি, আমাদের তলে থাকতে দেবো না। অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না, কিন্তু সেদিন ইহাদেরই কৃত অভিযোগে মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমোড়াভাবে বলিল, অপু আইরে চল। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই চলো, এখানে থাকতে না দিলে বই গেল, বুঝলি তো? এখানকার চেয়ে বড় বড় আম, তুই আমি মজা করে করবো, এখন চলে আয়। এবং এখানে এতক্ষণ ছিল বলিয়া একটা বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল, চলিয়া যাওয়ায় প্রকৃতপক্ষে সাপে বর হইল। সকলের সম্মুখে এইরূপ ভাব দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া রাংচিতার বেড়ার ফাঁক বলিয়া বাগানের বাহির হইয়া গেল। রানু বলিল, কেন ভাই ওদের তাড়িয়ে দিলে? তুমি ভারী হিংসুক কিন্তু শত্রুদা। রানুর মনে দুর্গার চোখের ভরসাহারা চাহনি বড় ঘা দিল। অপু অবদ্ধ শত বোঝে নাই, বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল, কোন জায়গায় বড় বড় আমরে দিদি? পুঁটুদের সলতে খাকিস তলায়? কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই, একটু ভাবিয়া বলিল, চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবি, ওদিকে সব বড় বড় গাছ আছে, চল। গড়ের পুকুর এখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া সুঁড়ি পথে অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায়। অনেককালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ, গাছতলায় বন চালতা ময়না কাঁটা সাঁড়া গাছের দুর্ভেদ্য জঙ্গল।
দূর বলিয়া এবং জনপ্রাণীর বাসচূন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না। গাছের মতো মোটা মোটা অনেক কালের পুরনো গুলঞ্চ লতা এ গাছে ও গাছে দুলিতেছে। বড় বড় প্রাচীন গাছের তলাকার কাঁটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজসাধ্য তো নহেই, তার উপর ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝোড়ো মেঘে ও বাগানের মধ্যে জঙ্গলে গাছের আওতায় এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না। তবু খুঁজিতে খুঁজিতে নাছোড় বান্দা দুর্গা গোটা ৮-১০ আম পাইল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল। ভিজে মাটির সোঁতা সোঁতা গন্ধ পাওয়া গেল। একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল। হায়, আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না। দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি পড়িল। বৃষ্টির ফোঁটা পরিবার জুড়ে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় একটু যেন নরম পড়িয়াছিল, তাহাও আবার বড় বাড়িল। দুর্গা যে গাছতলায় দাঁড়াইয়াছিল, এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িল, কিন্তু পূবে হাওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল। বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো, তুমি আমার কাছে। দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, বৃষ্টি আর কতক্ষণ হবে, এই ধরে গেলে বলে। বৃষ্টি হলো ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাবো এখন, কেমন তো? দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। প্রকাণ্ড বন বাগানের অন্ধকার মাথাটা যেন এদিক ওদিক ওদিক পর্যন্ত ছিটিয়া গেল। চোখের পলকের জন্য চারিধারে আলো হইয়া উঠিল। সামনের গাছের বংটালে ধুলো ধুলো বন ধুধুর ফল ঝড়ে তুলিতেছে। দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি, ভয় কি? রাম রাম বল, রাম 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 রাম, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। বৃষ্টির ঝাপটায় তাহাদের কাপড় চুল ভিজিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল। চাপা গম্ভীর একটা বিশাল লোহার রুম কে যেন আকাশের ধাতব মেঝেতে এদিক হইতে ওদিক হইতে টানিয়া লইয়া বেড়াইতেছে। অপু শঙ্কিত সুরে বলিল, ওই দিদি আবার ভয় কি? আরেকটু সরে, তোর মাথাটা ভিজে যে একেবারে চুবড়ি হয়ে গিয়েছে। চারিধারে শুধু মুষলধারে বৃষ্টিপতনের হুশ একটানা শব্দ, মাঝে মাঝে দমকা ঝড়ের বোম রব, ডালপালার ঝাপটের শব্দ, মেঘের ডাকে কানের তালা ধরিয়া যায়। এক একবার দুর্গার মনে হইতেছিল সমস্ত বাগানখানায় ঝড়ে মরমর করিয়া ভাঙিয়া উপর হইয়া তাহাদের চাপা দিল বুঝি। অপু বলিল, দিদি, বৃষ্টি যদি আর না থামে। হঠাৎ ঝটিকা ক্ষুব্ধ অন্ধকার আকাশের এ প্রান্ত হইতে লকলকে আলো জিহ্বা মিলিয়া বিদ্রুপের বিকট অট্টহাস্যে রোল তুলিয়া এক লহমায় ও প্রান্তের দিকে ছুটিয়া গেল। বাগানের মাথায় বৃষ্টির ধোঁয়ার রাশি চিড়িয়া ফাড়িয়া উড়াইয়া ভৈরবী প্রকৃতির উন্মত্ততার মাঝখানে ধরা পড়া দুই বালক বালিকার চোখ ঝলসাইয়া তীক্ষ্ণ নীল বিদ্যুৎ খেলিয়া গেল। অপু ভয়ে চোখ বুঝিল। দুর্গা শুষ্ক গলায় ওপরের দিকে চাহিয়া দেখিল, বাজ পড়িতেছে নাকি। গাছের মাথায় বন ধুধুলের ফল দুলিতেছে। সেই বড় লোহার রুলটাকে আকাশের ওদিক হইতে কে যেন আবার এদিকে টানিয়া আনিতেছিল। শীতে অপুর ঠকঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল। দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেমুর পাতায় করম যা, এই বৃষ্টি ধরে যা, নেমুর পাতায় করম যা, নেমুর পাতায়। ভয়ে তাহার স্বর কাঁপিতেছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই। ঝড় বৃষ্টি খানিক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহিরের দরজায় দাঁড়াইয়া আছে। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, দুর্গার অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো, কোথায় গিয়েছে? তারপর হাসিয়া বলিল, কি ব্যাং ডাকানি জল হয়ে গেল খুড়িমা। সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়োতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো। ওমা, কোথায় গেল তবে? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরে আসিল। কি করিবে ভাবিতেছে, এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া খুলিয়া আপাদমস্তক
সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে ও পেছনে পেছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বলিল, উমা, আমার কি হবে? ভিজে যে সব একবারে পান্তাভাত হয়েছিস। কোথায় ছিলি বৃষ্টির সময়? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল, উমা, মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি। পরে আহ্লাদের সহিত বলিল, নারকল কোথায় পেলি রে দুর্গা? অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, সেই জেঠিমা বাগানে যাচ্ছে, এই গেল। ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকল গাছটা, ওর তলায় পড়েছিল। আমরাও বেরোচ্ছি, সেই জেঠিমাও ঢুকলো। দুর্গা বলিল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধহয় দেখেছে। পরে সে উৎসাহের সহিত অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আগে আমি টের পাইনি। সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে, তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু বাগলোটা নে, মার ছাঁটার কষ্ট, ছাঁটা হবে। তারপরেই দেখি হস্তস্থিত নারিকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড় না মা? অপু খুশির সুরে হাত নাড়িয়া বলিল, আমি অমনি বাগলোটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ বড় দোমালা নারকলটা, চেঁচতলায় রেখে দে, জল দিয়ে নেব। অপু অনুযোগের সুরে বলিল, তুমি বলো মা, নারকল নেই, নারকল নেই। এই তো হলো নারকল, এইবার কিন্তু বড়া করে দিতে হবে, আমি ছাড়বো না কখনো। বৃষ্টির জলে ছেলে মেয়ের মুখ বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো সুন্দর দেখাইতেছিল। ঠান্ডায় তাহাদের ঠোঁট নীল হইয়া গিয়াছে, মাথার চুল ভিজিয়া কানের সঙ্গে ল্যাপটাইয়া লাগিয়া গিয়াছে। সর্বজয়া বলিল, আয় সব কাপড় ছাড়িয়ে দিয়ে আগে, পায়ে জল দিয়ে রোয়াকে ওঠ সব। খানিক পরে সর্বজয়া কুয়ার জল তুলিতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল। ভুবন মুখুজ্জের খিড়কি দোর পর্যন্ত যাইতেই সে শুনিল সেজ ঠাকরুন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন, একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নাও, মাগনা তো নয়। তার কোনো কুটোটা যদি হাগরাদের জন্য ঘরে ঢুকবার চড়ছে, ওই ছুঁড়িটা রাত দিন বাগানে বসে আছে, কুটো গাছটা নিয়ে গিয়ে ঘরে তুলবে, এতে মাগিরও শিক্ষা আছে। ও মাগি কি কম নাকি? ও মা, ভাবলাম বৃষ্টি থেমেছে, যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি। এই এত বড় নারকলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দূর দৌড়, এত সত্তরটা যেন ভগবান সহ্য না করেন। উচ্ছন্ন যান। এই ভর সন্ধ্যেবেলা বলছি, আজ যেন নারকেল খেতে না হয়, একবার শিগগির যেন ছাতিম তলা সই হন। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ছেলে মেয়ের বর্ষণ সিক্ত কচি মুখ মনে করিয়া সে ভাবিল, যদি গালাগাল ওদের লাগে, বাবা যে লোক, তাঁতে বিষ আছে, কি করি? কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। সে আর মুখুজ্জে বাড়ি ঢুকিল না। আশাওড়া বনে বাঁশ ছাড়ের তলায় বর্ষণ স্তব্ধ সন্ধ্যায় জনকি জ্বলিতেছে, পা যেন আর উঠিতে চাহে না। ভয়ে ভয়ে সে জলে তুলিবার ছোট্ট বালতিটা ও ঘোড়া কাঁখে লইয়া বাড়ির দিকে ফিরিল। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকলটা ওদের ফেরত দিই, তাহলেও কি গাল লাগবে? তা কেন লাগবে? যা জিনিস তাকে তো ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে? বাড়িতে পা দিয়েই মেয়েকে বলিল, দুর্গা, নারকলটা সতুদের বাড়ি গিয়ে দিয়ে আয়। অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। দুর্গা বলিল, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি দিয়ে আয়, ওদের খিড়কির দোর খোলা আছে, চট করে যা, বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু, আমাকে একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে, চল অপু আমার সঙ্গে। ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসী তলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকল ওরা ৭০টা করে কুড়োতে যায়নি, সে তো তুমি জানো। গাল যেন ওদের না লাগে। দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে পড়তে রেখো ঠাকুর, ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেও, দোহাই ঠাকুর, দোহাই ঠাকুর। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী ৭ম পর্ব। পাঠে আমি অরুময় চক্রবর্তী।